প্রথম নিজেরে বাজানো শিখো, শেষমেশ যা ধরছো হেই বাইজা উঠবো। জয় গুরু। কিছু মানুষ থাকেন যারা স্বভাবতই বাউন্ডুলে। কথা সাহিত্যিক মাহমুদুল হক এরকমই একজন মানুষ। জন্ম তার এপার বাংলার বারাসাতে, যদিও দেশভাগের সময় তার পরিবারের সাথে তিনিও চলে যান বাংলাদেশের আজিমগঞ্জে। ছাত্র জীবনের অধিকাংশ সময় ঢাকাতে কেটেছে তার। মাঝে রাতকানা রোগের জন্য একবার ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা। পরে ফিরে এলেও প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দিন বেঁধে রাখতে পারেনি তাকে। লেখাপড়া ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেন। অনুবাদকের চাকরি, মনোহারী জিনিসের ব্যবসা, প্রেসের ব্যবসা, কোনোটিতেই থিতু হতে পারেননি শেষ পর্যন্ত। তার লেখালেখির শুরু ছাত্র বয়স থেকেই। আজকে তার যে গল্পটি শোনাবো, সেই হৈরব ও ভৈরব বাংলার ঢাকিদের নিয়ে এক সহজ সরল জীবনবোধের গল্প, যার সার কথা ওই শুরুতেই বলেছি। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1994 সালে প্রতিদিন একটি রুমাল শীর্ষক গল্পগ্রন্থে। বর্তমানে সেটি পড়ছি সাদ কামালি সম্পাদিত এবং অভিযান পাবলিশার্স প্রকাশিত বাংলাদেশের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে। এই বই অনলাইনে সংগ্রহ করার জন্য চোখ রাখতে পারেন আমাদের বর্ণনার বাক্সে। আসুন এবার শুনে নেওয়া যাক মাহমুদুল হকের গল্প হৈরব ও ভৈরব। পাঠে আমি রৌহিন। মন অন্নময়, কি বুঝছস? অন্ন নাই তো মনই নাই। শেষমেশ হ্যাঁ অন্নেই ধরছে টান, তো মন পামু কই? কিছুক্ষণের জন্য থামে হৈরব। কথার ফাঁকে ফাঁকে সবসময় এইভাবে জিরিয়ে নেয়। একটা পিনপিনে নীল মাছি তার ফেকো মুখে গোঁত্তা খায়। হাতের চেটোয় মুখ মুছে সে আবার বলে, মন আসিল যেমন হিজল নাভি জলে গেন্দু বয়রা হয়া খাড়ায়া রয়েছে। রাও নই, মাইনসে খুশি মতো কাটতাছে ডালা, মাছ জিয়ানের লাইগা ভেসালে ফেলাইতাছে। ফালাইতাছে তো ফালাইতাছে, তো হইছেটা কি? গজ গজ কইরা আবার ডালা গজায় উঠছে। পাতায় পাতায় যুবতী হইয়া উঠছে, ফুল উজাইয়া উঠছে। ফুলের ফুল আরে ফুল, ফুল বলে দেখা যা। হইব না কেন? প্রাণ হইল গিয়া তোর জলময়, জলের সার হইল গিয়া প্রাণ। জলের তো আর অভাব নাই। পিতৃপুরুষ আশীর্বাদে হেই প্রাণটুকুই যেমন রইছে এখন। মন নাই, বুঝছস ভৈরব? হ্যাঁ, মন আর নাই। হৈরবের ছেলে ভৈরব। ভৈরব আর চোখে বাবাকে দেখে। ঝাঁ ঝাঁ ফাগুনে রোদ তার কপালের ঘামে চিড়িক মারে। টানের সময় দলদলে পচানির ভেতরে বুড়ো কাউঠার বুজবুজি তোলা তার ঢের ঢের দেখা আছে। গুচ্ছের কাঠ নিয়ে ফাড়াফাড়িতে ব্যস্ত সে। নৌকোর চির খাওয়া গোছার কিছু কিছু না বদলালেই নয়। একটা কাঠের ফালি হাতে নিয়ে সে জিজ্ঞাসা করে, চলব? দেখা দেন দি। এই নাকি তোর কাঠ? আরে আমার কপাল, হ্যাঁ কয় নাওয়ের গোছা বানাইব। বেডায় একখান, আকাশ কুকার দিয়া ব্যাগ কাম চলেনি রে বোধাই। ভৈরব শুকনো গলায় বলে, চলবো না কেন? চালাইলেই চলবো। ব্যাক মাইন সেই চালাইতেছে না কেন? গাদামের খাম আছিল না একখানে? গাদামের খাম আপনি কই পাইলেন? তোর মায়েরে বলা, জিগায়া দেখ থুইছে কই। ডাকতে হয় না, যোগমায়া নিজেই এসে দাঁড়ায়। যোগমায়ার মূর্তি দেখে ভৈরব আন্দাজ করে তার হিসেবের কোথাও জট আছে। আজকাল অনেক কিছুই সে গুলিয়ে ফেলে, মনে রাখতে পারে না ঠিক মতো। অতিশয় রায় কয় কি? যোগমায়া ফুঁসে উঠে বলে, কেন মুন্সির কাছে না বেচলা গেল বছর? পুরা মাস খাতির জমায়া বয়া আসিলা ঘরে, আরাম করছিলা, মনে থাকবো কেন? হৈরব হাসে। যোগমায়ার এক চিলতে ছায়ার ছেঁড়া পাটিতে একটু এগিয়ে বসে বলে, ফোটের বিষে আমার বলে দিশা আসিল না, যেমন চুইয়ায় চুইসা থুইছে। অহনে তুই কস কি আরাম? কি না আরাম খান? কেন তুই সেবা করস নাই? পল্লব দিস নাই? দিছিলাম নাকি? যোগমায়া ভিজে চুলের ডগায় ঝটাৎ করে হাতের একটা কোপ মেরে বলে, তোমার বইনে না দিছিল? বইনে দিব কেন? হৈরব বলে, তুই তো আছিলি। যোগমায়া বললে, তোমার বইন মাগিরে ডাইকা না কইরা দেও। হ্যাঁ জানি চাউল নাচি ভাই, ডাঁসা দিয়া নকশা চেইচা দিমু কয়া রাখলাম, অলক্ষীর ঝাড় ভাত আর খাকি। হৈরব গলা চড়িয়ে বলল, ভালো হইতাছে না দয়া, ভালো হইতাছে না। তোর লাইগা আমারে কতগুলিন কথা শুনাইলো তোর বউঠান। আড়াল থেকে দয়াও গলা চড়ায়, বউঠাইনের মনে শান্তি নাই, ঠাইনরে তুমি আবার বিয়া করাও। রয় তোরে পায়ালই
ভাত আর খাকি তোর পাগল পাওয়ালই যেমন পুয়াতি হইছে বাইর করুন নে চাউল চিবানি। যোগমায়া সরে যেতেই ভৈরব বলে, পিসিরে না করেন তো, কি এর এমন আউ খাউ? ভৈরব বিস্মিত হইয়া বলে, না করুন কেন? আজ উইরা বাজাবাজি হুদাহুদি পেঁচাল, এগুলিরে বাজাবাজি কয়। ভৈরব পায়ের আঙুলের গেঁজে ওঠা নখনির চারপাশে হাত বোলাতে বোলাতে বলে, তোরা যে কি হইলি বুঝি না তগো। ঘর হইল গিয়া তোর বাগান, বাগানে পাখিরা তো শিক্ষুর পারবই। ভানু হইলে কি হইতো? ভানুর লগে মনাবন্তি ছিল তগো? কেউ রে থুয়া কত কইছে হ্যাঁ? বাড়ি খান মাথায় কইরা ডাকছে মাইয়ায়। ঢাকের কাঁচা লয়া তোর মায়ে গেছে পিটাইতে, তো হ্যাঁ কুইদা আইছে ছিট লয়া। কয়েক খারাইলা কেন মন শাকানি মারবা না? আমিও ঢাকির মায়া, মায়েরা দেখো কেমনে তোমার পিঠের মধ্যে এই ব্যাতের সিট দিয়া 10 খুশি বাজাই। হা, তো মাইয়ায় 10 খুশি রোদ বল তুলছে মুহে, আর তোর মায় অক্ষরে মাত্রা ভাগ কইরা কইরা ঝাঁঝি কাশির ফলাইছে, শেষমেশ পাও বিছাইয়া কানবার বইছে। ভৈরব হা হা করে হাসতে থাকে, তার হাসির গায়ে ঝলমল করে পাল পার্বণ, ঝাড় লণ্ঠন আর মৃদঙ্গের শব্দ সন্ধ্যারতি। দলছুট তাতানো হাওয়া ভৈরবের চারপাশে ঘুরপাক খায়। কয়েকটা মরমরে বৌনার পাতা খড়খড় করে বাজনা তোলে। ভৈরবের হাতের সানানো দাওয়ের চেয়েও ধারালো আর ঝকঝকে রোদ্দুর। কি ঝাঁঝ, কি ধার, একেবারে বালিশান দেওয়া। এক হাত চিলতে গাছগাছালির যে ছায়া, তাও একেবারে খোলায় ভাজা ফোসকা পড়া, চোখে ঘোর লাগে ভৈরবের। ভৈরব মুখ শক্ত করে আছে, বড় বিশ্রী লাগে। চোয়ালের হাড় ঠেলে বেরিয়েছে, এখন তার মুখ চারকোনা। বেড়া দেওয়া জমি দখলে নিয়েছে এইমাত্র, বেড়া তুলে দিয়েছে। তুমি একটু ঘুরে যাও, পা রাখতে পারবা না। হও না নবাব, লাট বেলাতের রাতি, তফাৎ যাও। বাজো মৃদঙ্গ বাজো। ভৈরবের মনে একটা ভ্রাম্যমান লহরী পালকের মতো ভেসে বেড়ায়। মৃদঙ্গ তুমি মৃদঙ্গ, তুমি মৃদঙ্গ, তুমি বাজো, তুমি বাজো, তুমি বাজো, তুমি মৃদঙ্গ, তুমি বাজো আরো বাজো। ইস, ব্যাগ জ্বলতাছে, ধূপ খান কি? নিজের সঙ্গে কথা বলে ভৈরব। ইস, দিকদারি করো, হালার পর দিকদারি করো। তাতা থই, বহুত দেখেছি তোমারে, তোমারে বাজামু। তাতা ধীন, কি বুঝলা? তা কি বুঝলা? তা ত্রেকেটে ধা, ত্রেকেটে ধা, ত্রেকেটে ধা, ত্রেকেটে ধা, হা হা। এক ফাঁকে দয়া এসে দাঁড়ায়, কোচর ভরা শিমুল ফুল ভৈরবের গায়ে ঢেলে দিয়ে বলে, লও, তোমার সোহাগের মণিমালায় পাঠাই দিছে। মণিমালা? হ হ, মণিমালা। ওই তো সাইজা গুইজা খাড়ায় খাড়ায় কেমনে তোমারে দেখতাছে। দয়া পশ্চিমের শিমুল গাছের দিকে আঙুল তুলে দেখায়, ভৈরবের মণিমালা। কি কইল? কইল তোর দাদারে গিয়া ক, কি করছি আমি হ্যার, চক্ষু তুলা তাকায় না, রাও কানে না, মুখ ফিরাইয়া লয়। কথা না দিছিলা হ্যারে বিয়া করবা? দিছিলাম। দাও নাই? চক্ষে ধরছে তো ভান কইরা কথা দিয়া ফেলাইছো, কইছো রানী কইরা আনমু তোমারে। কামিনী সুন্দরী তো কইছিলা কত কথা, চুমা খাইয়া আইতা আন্ধার রাইতে, ডালা ধইরা কত কথা কইতা, মনে নাই? ঠিকই ঠিকই, স্বাদ হইতো সপ্তেরে রানী কইরা রাখি, তোর বউ ঠাইনে চাইলে তবে না সেন, হ্যাঁ যদি জাগা না দেয়। জাগা দিব হ্যাঁ? ভৈরব অস্বস্তিতে আরো রুক্ষ হয়ে ওঠে। শরীরে ক্ষতচিহ্ন থাকলে তার জন্য তার তেমন কোনো মাথা ব্যথা নেই, এত সব ঘোর প্যাঁচ সে বোঝে না। খোলা চোখে দেখেই সে রুষ্ট হয়, তৃপ্তও হয়। বাবা ও পিসির ঠাট্টা বটকেরা তার কাছে অর্থহীন কলরব মনে হয়। বুঝছস দয়া? ভৈরবের দিকে আঙুল তুলে ভৈরব বলে, হ্যার যে হইব না সে আমি আগেই বুঝছিলাম। হ্যার বাপে আসিল 12 আনির বাজনদার, হ্যাঁ 4 আনিরও হইবার পারে নাই। পারবো কেমনে? যেমন তেমন কইরানি সব কাম চলে। কি দিয়া নামের গোসা বানাইতেছে দেখ। অহনে কই কামিনী গাছটারে কি এর লজ্ঞা রাইখে দিছোস, কাইটা ফালাইলেই পারিস। একবার ধরছো গয়া, একবার ধরছো জাম্বুরা, হ্যাঁ দিয়ানি চোখ হয় রে বোধাই। কামিনী ডালার চোখ না হইলে তোর বাপেনি ঢোলে বাড়ি দিছে? জিগাইয়া দেখিছো মাইনসেরে? দেখিছো কি কয়? জিগাইয়া দেখিছো দত্ত গো, কেমনে কাঁচা খুইলা লইছিলাম বরিশালের নট্ট গো। থন ধইরা দেখছিল আমাগো কয় কীর্তনের বাহাদুর ঋষিদাসেরা। কয় বলে
ঢাক লয়া বাহাদুরি কইরো। ঢোলকের তোমরা কি বুঝো? কি বুঝি? বুঝাইয়া দিছিলাম হ্যাঁ গো। শেষমেশ লুটাইয়া কুল পায় না, পায়ের ধুলা দাও ওস্তাদ মানি, ওস্তাদ অনুমতি করে তো আমু, নইলে এই দেশে আর না। ঢাক, ঢাক বইলা কথা, ঢাকি বইলা কথা, যে নাকি নিজেরে বাজাইয়া থুইছে, হ্যার কাছে যা দিবা হ্যাঁ তাই বাজাইয়া দেখাইব। দেখাই পারবো না? জিগাইয়া দেখিছো নাগার সিগো? হেরা কি কয়? কয়, হৈরব তুমি কারে পাইছিলা? কে তোমারে দিছে? যা ধরো তাই বাজাও এমন, হাতের মধ্যে কি আছে তোমার? আরে পাগল, তোরা বুঝছো না, হাত কি বাজাইবো, বাজাই গিয়া মন। প্রথম নিজেরে বাজানো শিখ, শেষমেশ যা ধরছো হেই বাইজা উঠবো। জয় গুরু। দয়া হাসে। হৈরবের অনর্গল কথার ভিতরে যেখানে ছিটে ফোটা মাত্র শৃঙ্খলা, ঠিক সেইখানেই চিমটি কেটে মজা পায় সে। বলে, তার কারে কারে তুমি বাজায়া দেখছিলা, কও না দাদা? এরে কি না বাজান? স্যাঁট বাজাইছি। হৈরব হইল ইয়া লোম। যখন মনীষী আসিল না তখনও বাজনা আসিল। পর্বত বাইজা উঠছে, জল বাইজা উঠছে, মাটি বাইজা উঠছে, ধরিত্রী বাইজা উঠছে, বাইজা উঠছে আকাশ। তারপর ল্যান বাইজা উঠল মনুষ্য জন্ম, বাইজা উঠল মনুষ্য ধর্ম, তর্গিয়া মানব জীবন। জয় গুরু। হরি বল। হৈরবের গলা জড়িয়ে হেসে কুটপাট হয় দয়া। হরি বল, হরি বল। ভৈরব ধমক মেরে বলে, পিসি পাইলেন কি আপনারা? খামোকা মাইরে চাতাইছেন কেন? হ্যার গাউন শুরু হইলে থামাইতে পারবেন নি? ই রে, কি না একখান গায়ে লাইন না, যেমন তোর মায়ের রয়েছে মুখ আমাগর নাই। দয়া রুখে উঠে বলে, হ্যার ডরনি তোর পিসির চক্কে ঘুম নাই, হ্যাঁ কেটায়? হ্যারে দয়া কইরা আমরা আনছিলাম, বাপ মায়ের দাসী কইরা আনছিল। হ্যাঁ, যখন আসিল না এই বাড়িতে আমরা আসিলাম। মুখের কথা কেড়ে নিয়ে হৈরব বলে, উঠানে গান্দা ফুল আসিল, দোপাটি আসিল, রক্তজবা আসিল, কৃষ্ণকলি আসিল, স্থলপদ্ম আসিল, গন্ধরাজ আসিল, কি না আসিল, বাবুরা আসিল, পাড়া পার্বণ আসিল, ঢাকিগ ভাত আসিল, গায়ে শাল আসিল, অহন পিন্দানের তেনাও নাই। ঘরের ভেতর থেকে এক ঝটকায় বেরিয়ে আসে যোগমায়া, তার চোখে ধকধক করে আগুন জ্বলে। চিৎকার করে যোগমায়া বলে, অই বাঞ্জামাগি, অই ভাতার খাকি, ভাইরে লইয়া থাকবার পারস নাই, ভাইয়ের লগে বিয়ায় বইতে পারস নাই, সাবধানী আনছিলাম তগ ফুডা কপালে, না তোর যক্ষা রোগী বাপে আনছিল? পস্তাছে অহনে নরকে? পস্তাছে না? উঠে দাঁড়িয়ে তার নিজস্ব ভঙ্গিতে মুখ ঝামটা দিয়ে দয়া বলে, হ্যাঁ তোমারে আনছিল বইলাই স্বর্গবাসী হয়েছে। দেখা শুই না কানি বউ আনছিল, মনে থাকবো কেন? কি না আসিল সিরি খান। হাতের কাজ ফেলে উঠে যায় ভৈরব। কোথায় একটু বাঁধে, তা না হলে একটা কুরুক্ষেত্র কাণ্ড বাঁধিয়ে দিতে পারত সে। যোগমায়া পা লম্বা করে কাঁদতে বসে, মাঝে মাঝে মাটিতে মাথা খোঁড়ে। মাঠে ঘাটে রোদ খাঁ খাঁ করে, রোদময় চিলের চিৎকার। এক একবার বিস্তীর্ণ দুপুর ঝনঝন করে বেজে ওঠে। ঝলসানো গাছপালা মুখ নিচু করে আচ্ছন্ন প্রায় দাঁড়িয়ে থাকে। এরই মাঝে এক একটি গন্ধ নেশার মতো জড়িয়ে ধরে হৈরবকে। সে বুঝতে পারে বৌনার ডালে ডালে এখন মঞ্জরি। কি আনন্দ, কি আনন্দ! ঝাঁকে ঝাঁকে মৌমাছি নামে। এক একটা গন্ধ এমন এক একটা স্মৃতি, যাতে নখের কোনো আঁচড় নেই, দাঁতের কোনো দাগ নেই, ছিমছাম, নির্ভার, অবিরল। কাঁঠালের মুচির গন্ধে হৈরবের বুক গুমড়ে ওঠে। টুনটুনি পাখি চিরকালই তার চোখে একটা আশ্চর্য প্রাণী, যেমন কাচকি মাছ। এই তো এক ফোঁটা, অথচ এরাও কি স্বচ্ছন্দে বেঁচে থাকে, তাল মিলিয়ে বংশবৃদ্ধি করে চলে। একটা টুনটুনি যার ঠোঁটে তুলো, চোখে রাজ্যের বিস্ময়, আকন্দ গাছের শাখায় দোল খেয়ে ফরফর করে একদিকে উড়ে যায়। হৈরবের মনে শিশিরের ছোঁয়ায় পদ্মকোরক শিরশির করে ওঠে। ওই যে তিনি, তিনি নিরভিমান, তিনি নম্র, তিনি ব্যাকুল। তিনি বলেন, আমি এক ফোঁটা, আমি তুচ্ছ, অতি তুচ্ছ। ভিটির খুব কাছে টেকের কোল ঘেঁষে এক ফালি জমি। গম বুনেছিল ভৈরব, ফলন ভালো নয়। আপন মনে সে এখন এই ছন্ন ছাড়া চেহারার রুখু রুখু গোছাগুলো ঘরে তোলায় ব্যস্ত। ডাঁটা শাকও বুনেছিল এক পাশে, তার চেহারাও পোকায় খাওয়া। নির্বোধ অনিচ্ছায় কেমন যেন লাবণ্যহীন দেখায় পাতাগুলো। সবকিছু অচেনা মনে হয় হৈরবের। এখন আর
কোনো কিছুতেই সে ছিঁড়ি ছাঁদ দেখে না। দূরে ইচ্ছামতি, রূপোর সুতোয় বোনা দুপুর রোদের পাড়, পাড়ের গায়ে নৌকোর ফোঁটা ফোঁটা নকশা। মন হু হু করে, কত মানুষের কথা মনে পড়ে। কি সুন্দর সুন্দর সব মানুষ, বড় বড় বাবুরা, গমগমে মণ্ডপ, হ্যাজাকের আলো, রঙিন চাঁদোয়া। আহারে, এত তাড়াতাড়ি সব কি করে যে গল্প হয়ে যায়। মনে পড়ে ভরতের কথা, ভানুর কথা। চোখ করকর করে হৈরবের। ভানু তো গেল, কিন্তু সেই থেকে সব কিছু আঁধার। কেউ হাসে না, কেউ মন খুলে কথা বলে না। সকলের অমতে মুসলমানের ঘরে গিয়ে উঠল ভানু। জাতের মুখ কালি, তার মা বলে ছি, তার ভাই বলে ছি, তার পিসি বলে ছি, বলো ছিহ করো। আর হৈরব নিজে অনেক হিসেব কষে, অনেক যোগ বিয়োগ করে ভেবে দেখে মেয়েটা নেই, তাই এত আঁধার। আর কেউ তো বলে না, বাবা তুমি যেমন কি। পঞ্চম সোয়ারি ধৈরাও কান্দ। চোখে ধরে গেল রমজানকে। ভুল হলো, ভানু ওর বাবার চোখ পেয়েছিল। হৈরব নিজেকে শুধরে নেয়। রমজানকে ওর মনে ধরে গেল। মন্দ কি, নাগারচিদের ঘরে রমজানের মতো অমন হাত পেয়েছে কজন। সোনার টুকরো, হ্যাঁ বাজনদার একখান। পাল্টি ঘরের সম্বন্ধ এসেছিল একটাই, সেই ভরাকর থেকে। হৈরবের মেয়ে ভানু, হৈরব বাজনদার। ভানু যাবে ভরাকরের চোর চোট্টা পরিবারে ঘর করতে, আবদারখানা কি। সেই ভানুকে এরা ফেলে দিল। ভৈরব বলে, নাম নিবার পারবো না, খুন খারাপই হইয়া যাইব। হ্যারে আমরা চিতা থুইয়া আইছি, ব্যাস। ভরতও যেন কেমন হয়ে গেছে। বদল বলে বদল। হৈরব বোঝে না মানুষ আগাগোড়া সবটা কিভাবে বদলে যায়। নিজের ছেলে বাবাকে দেখে সেও বিব্রত হয়। পুজোর সময় গলা ধাক্কা দিয়ে পাসপোর্টে বর্ডার পার হয়ে সে অন্যান্য বারের মতো কলকাতায় গিয়েছিল। গিয়ে শোনে ভরত কাজ নিয়েছে প্লাস্টিকের ফুলের কারখানায়, থাকে বাঁশদ্রোণী। খুঁজে খুঁজে অস্থির। শেষে দেখা যখন মিলল, তখন ভরতের বিপদের আর শেষ নেই। বলে, আচ্ছা কন, আক্কলখানা কি আপনার? ঢাক শুদ্ধ আয়া পড়ছেন, আপনার বৌমায় গায়ে লাইয়া আস্ত থুইব আমারে। মাইনসের কাছে নি মুখ দেখান যাইব, ঢাক আপনি অন্যখানে থুইয়ালন। সমাজ নিয়া কথা। প্লাস্টিকের ফুলের মালি ভরত, হ্যাঁ তার একটা সমাজ আছে বই কি। সমাজ আছে, সম্মান আছে। বৌমারে আমি আশীর্বাদ দিয়ে গেলাম, বুঝ কইরা চলবি রে। একবার গিয়া মায়েরা দেখে আছো, তগ প্যাটে ধরছে তো, কষ্ট পায়। এই বলে হৈরব চলে এসেছিল। আর কবে, আর কখন? না, আর কখনো নয়। এমন ভাবে অভিমান আর কখনো তার বুকে বাজেনি। তার কোনো ধারণাই ছিল না ভরত এভাবে ঢাকের অমর্যাদা করবে। কি দিনকাল! কোথায় গেল সব বাবুরা? বাবুরা তোমরা স্বর্গে থাকো, ঈশ্বর বাবুদের তুমি ভালো রাখো, বাবুদের যেন কোনো কষ্ট না হয়। হৈরব মনে মনে কাঁদে। চৌরঙ্গীর মোড়ে দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা কোমর ধরে যায়। পালকি পাল ঢাকি, ঝাঁকে ঝাঁকে ঢুলি। বুড়ো মানুষ, তার দিকে কে ফিরে তাকায়? কারো একটু মর্জি হলেও তো দাঁড়িয়ে গিয়ে বলে, ও বুড়ো একটু স্যাটাং স্যাটাং করো দেখিনি, শুনি জামা হাড়ে কি কুলোতে পারবে। সমজদার হলে বলে, খাঁটি মাল, তবে শ্মশান ঘাটের মরা হাঁপিয়ে যায়। হাঁপানোর তো কথাই, দেখছো তো বুড়ো, বয়স যেন কত। হৈরব মনে আনার চেষ্টা করে, পারে না। এ হিসেবও রাখতে হবে। সবেমাত্র বায়নার টাকা পেয়েছে, অমনি ভোজবাজির মতো গনিয়ে মিয়া এসে হাজির। টাকা পাইছো? পাইছি, বহুত কম। তালিবালি করো না, টাকা না পাইলে অক্ষরে মাঠে মারা যামু। খালি হাতে আয়া পড়ছি, টাকা ছাড়ো টাকা ছাড়ো। টানাটানির সময় হাতে পায়ে ধরে কেঁদে পড়লে গনি মিয়া তাকে টাকা পয়সা ধার দেয়। তবে তো একটা শর্তে, শতকরা 70 টাকা হারে তাকে ইন্ডিয়ায় গিয়ে টাকা দিতে হবে। গনি মিয়া পুজোর মৌসুমে কলকাতায় বাজারঘাট করতে আসে, তার কিছু সুবিধে হয়। গনি মিয়া চলতি রেটের চেয়ে 5-10 টাকা বেশি পেলেই খুশি মনে তাকে অব্যাহতি দিত। হৈরবও হালকা হয়ে যেত। পরপর 2 বছর পাওনার টাকা পুরো মেটাতে না পারায় ঠেলতে ঠেলতে সে এখন 70-এ উঠিয়ে ছেড়েছে। গনি মিয়া বলে, আগের সনের হিসাবের ল্যান্সা ঝুলাইয়া রাখছো 200 টাকা, এই সনের তোমার পিয়া 3 আর 2 500, 700 দিবা। বহুত কেনাকাটা রয়েছে। কেনাকাটি ফেনাকাটি ওসব কিছু না, সব বাজে কথা। হৈরব জানে বছরে একবার গনি মিয়ার কলকাতায় দৌড়ানোর একমাত্র কারণ সিনেমা দেখা আর গায়ে হাওয়া লাগিয়ে গড়িয়াহাটায় ঘুরে বেড়ানো। তবু সে জোর হাতে বলে, বাবু আপনারা দয়া না করলে মাসুম কেমনে।
পুরা সিজন বাজায়াও হ্যার আটা নিয়েও উঠবো না। তোমাগর খাইসলত যাইব না, অহনে মাল ছাইরা কথা কও, অহনের আগে না কইলা কালী পূজা তক থাকলে টাকা উঠাইব। নমুনা তো দেখি না। ঝেড়ে ঝুড়ে সব দিয়েও গণিমিয়ার দেনা শোধ হয় না। তারপরেও শতেক ঝামেলা। নবমীর রাত্রে পুজো কমিটির ছেলে ছোকরারা বলে, খানকি নাচাতে পারবা? হৈরব বলে, কি কন? কি কই বোঝো না? ঝন্টে বুঝিয়ে দিত বাঞ্চতকে। ঝন্টে এক ঝটকায় তাকে উলঙ্গ করে বুঝিয়ে দেয়। এই হচ্ছে দিনকাল, এই হচ্ছে কর্তা বাবুরা। সবকিছু দেখে শুনে ঘেন্না ধরে গেছে তার। হঠাৎ কি মনে করে হৈরব চঞ্চল হয়ে ওঠে, ডাকে, ভৈরব রে। কি কও? গমের শুকনো গোছা মাথা থেকে নামিয়ে ভৈরব কাছে দাঁড়ায়। ধর যেমন আটকা ময়রা গেলাম, গণি ডক্টরের টাকাটা যেমনে হোক মিটাইয়া দিচ্ছি। বহুত পাইব হ্যাঁ, তোর গিয়া সাইড শোর কিছু কম। ওষুধের দোকান থাকায় গণি মিয়াকে গ্রামাঞ্চলের সবাই ওই নামেই ডাকে। চার হাত পায় তাকে ডাক্তারিও করতে হয়। কাউলকা টাকার কথা তুলছিল, বাজারের মধ্যে খাড়ায়া অক করে ধুইছে আমারে। ভৈরব বিরাস মুখে বলে, কইল, তোর বাবারে গিয়া কবি, হ্যাঁ যান টাল্টি বাল্টি সারান দিয়া টাকা শোধ দেয়। কিছু কইছস? কইলাম বাবার হাতে টাকা নাই, শূন্য কুইন্দা আসতে চায়। কয়, আসিল কবে? যা রইছে হ্যাই বেসা খাইতারছো না? সুজানগরের দত্তবাড়ি থেকে টাকা হাওলাত নিছে কয়া আমারে বুঝ দিয়া গেছে। কইছে না দত্তরা, কি এর হাওলাত? নাম কীর্তনের বায়নার টাকা আগাম রইছে। হ্যাঁ ঠিক ওই, আই যাই তারে টাকা দেয়, কি করবেন কি? হৈরব খেপে ওঠে এক কথায়, আর আবাইতা আমারে জিজ্ঞাসো দত্তরা কি দিছে না দিছে জানছো না? মন খাঁ খাঁ করে হৈরবের। 10 গাঁয়ের ভিতর ওই একটা বাড়ি ছিল যেখানে বছরে একবার জৌলুস করে নাম কীর্তন হয়। নানা জেলার 8-10টা দল এসে জমে, সেরা দলের কপালে সোনার মেডেল জোটে। তারও পাঠ চুকতে বসেছে। প্রবীণ কেশব দত্ত স্পষ্ট বলেই দিয়েছে তাকে, এই হইল শেষবার, নাম কীর্তনের পালা আমরা তুইলা দিতেছি। আহনে সব ভাগ হইয়া গেছে, খরচাপাতি চালায় কেটায়। আরে খরচ টাকায় সব খাইলো। ভৈরবের পায়ের পচা নখ টসটস করে টাটায়। কয় কীর্তনের ঢাকিদের কি দাপটটাই না ছিল এক সময়। পালা পার্বণের আগে সারা দেশ থেকে বায়না করতে আসতো মানুষজন। বনেদি বাবুদের বাড়ি না হলে তারা বায়না ফিরিয়ে দিয়েছে কতবার। সেই তারাই এখন ঋষি দাসদের সঙ্গে বাঁশ আর বেতের ঝুড়ি বুনে কোনো মতে নিজেদের পেট চালায়, চুরি ডাকাতি করে বেড়ায়। সময়ে কি না হয়, মাটিতে পড়া ডুমুর, তার আবার গোমর কিসের? ঈশ্বর ঈশ্বর, আমারে তুইলা নাও। হৈরব নিজের কাছে কাঁদবে বলে পা বিছিয়ে বসে। কত কথা মনে পড়ে। মনে পড়ে সিরাজদি খাঁর সেই পাতক্ষীরের কথা, জিভে স্বাদ লেগে আছে এখনো। মনে পড়ে রামপালের কলামুলোর কথা, গদিঘাটের কুমড়ো, আড়িয়াল বিলের কই মাছ, কত কিছু। আতরপাড়ার সেই দই, আহারে সব গেল কোথায়? গোটা গ্রাম জুড়ে ছিল কদমের বন। বর্ষার নদী ধীর মন্থর গতিতে ফেঁপে উঠে শেষে কদমের বনে গিয়ে ইচ্ছে করে পথ হারিয়ে এ আমার কি হলো গো ভান করে ছেলে মানুষিতে মেতে উঠত। এখন গ্রাম কি গ্রাম উজাড়। দেশলাইয়ের কারখানা গিলে ফেলেছে সবকিছু। কদমের সে বনও নেই, নদীর সেই ছেলে মানুষও নেই। এখন ইচ্ছে হলো তো এক ধার সে সব ভাসিয়ে দিল, সবকিছু ধ্বংস করে দিল। আমি তোমাদের কে, আমার যা ইচ্ছা আমি তাই করব, ভাবখানা এমন। সবকিছু দেখে, সব কথা ভেবে হৈরব এই সিদ্ধান্তেই পৌঁছায়, অনেক কিছু তার দেখা হয়ে গেছে, অনেক অনেক, আর দরকার নেই তার দেখার। চক্ষু তো এই দুইখান, আর কত দেখাই বা ঈশ্বর, আমারে তুইলা নাও। জীবনের কি খাই, কত কিছু তার চাই। আজ আর তার কোথাও বাঁশ পাতার কোনো গন্ধ লেগে নাই, উই ঢিপির গন্ধ নেই। অ্যাওলা শ্যাওলার গন্ধেও কত আত্মীয় স্বজন, কত পালা পার্বণ, কত জন্ম মৃত্যুর স্মৃতি ভুরভুর করেছে একসময়। জীবনের এখন গন্ডা গন্ডা চোখ, হাত নখ দাঁত, রাবণ কোন ছাড়। জীবনের এখন সবকিছুই চাই, কেবল ভালোবাসা ছাড়া। যত কিছু আছে সব। ঈশ্বর আমারে তুইলা নাও। গলায় আকন্দের মালা পরে, হে বৃক্ষ, এই অধমের পেন নাম লইবেননি। হে হনুমান সকল, আপনারা খুশি থাকিলে এই বিশ্ব সংসার লীলাময় হয়। আহা,
সরলতার কিবা দিব্যকান্তি মরি মরি আপন মনে এইসব বলে আর কেউ একা একা কেঁদে ফিরব না দেবদার বনে। আর কেউ চৌতালে একতালায় কেউটে ত্রিতালে ঝাপতালে ঠুমরি ঠেকায় ঢাকে বর্ষা ভোর ডাহুকের ডাক বাজাবে না। ঈশ্বর হৈরব রে তুমি তুইলা নাও। এক সময় দয়া আসে, বলে দাদা পাও বিছাইয়া বইলা যে ঘরে আইবা না, বেল যাইতাছে না বুঝি। ভৈরবের অনুমানই ঠিক। বিকেল ধরে আসার পরই দূর থেকে হাতাইলের উপর গনি মিয়াকে দেখা যায়। নিস্তেজ ইচ্ছামতির একটা মাথা তখন তীব্র আগুন লালে ঝলসে উঠছে। গনি মিয়ার হাতে একটা চটের থলে, গায়ে বাবর বিড়ির বিজ্ঞাপন। থলেটা হাতে ঝুলিয়ে তিল ক্ষেত, কাউন ক্ষেত, এ ক্ষেত সে ক্ষেত নিরিখ করতে করতে হাতাইল ধরে আপন মনে সে এগিয়ে আসে। কলুবাড়ির চকের পাশে একবার দাঁড়ায় সে। পেঁয়াজের ক্ষেত বরাবর বেদঝোপের কোলে জলবোড়ার জট পাকানো মেলা বসে গেছে। মাছ গিলে গিলে একেবারে ঢ্যাঁপ হয়ে আছে সাপগুলো, নড়ার ক্ষমতা নেই। এরা আজ গড় ছেঁচে মাছ ধরেছে, ভিটির ভাঙনে ভরাট দিয়েছে। এক বয়সে গরু ছাগলের পাল ধরানো দেখতে কলুবাড়ির চারপাশে কত ঘুরঘুর করেছে, মনে সেই সব উকি মারে। হৈরবের ঘরের সামনে দাঁড়িয়ে ঝেড়ে একবার গলা খাকারি দেয় গনি মিয়া। ওই গো বুইরা বাইরাও, টাকা না লইয়া আমি কিন্তু আজ নড়তাছি না, কয়া রাখলাম ঔষধ উঠাইতে হইব, বাইরাও। দয়া একটা পিড়ি এনে বসতে দেয় তাকে উঠোনের এক পাশে, বলে বুড়া মানুষ, তারে এমন কষ্ট দিয়েন না, আপনারে আইতে দেখি দাদায় খাঁথা মুড়ি দেয়া হুয়া পড়ছে। চোটপাট চালানোর উদ্দেশ্যে আজ অসময় একটু নেশা করে এসেছিল গনি মিয়া। এখন সবকিছু ভেস্তে দেয় আর কি। গনি মিয়ার মাথার ভেতরে ঝিমঝিম করে। আরো অনেকবার দয়া সামনে আসায় তার বজ্র আঁটুনির গেরো খামোকা ফসকে গেছে। খাটো গলায় সে বললে, গাঙের ঘোলা পানি আর মাইয়া মানুষের কালা রং, শালার আইজ আমারে খাইছে, আমি নাই। দয়া হেসে বলে, আপনি নাই? আসিলাম, অহনে নাই। বহেন তাইলে, ভৈরবরে বলাইয়া দেই, হ্যাঁ আপনারে খুঁজা বাইর করবো নে, দেখেন। আসার পথে শেষ বেলার রূপের ছটায় গনি মিয়ার চোখ ঝলসে গিয়েছিল। ইছামতির গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সে চষা ক্ষেতের দিকে। এখন নতুন করে আবার ধাঁধা লাগে। দয়ার কোমরের একটা ঢেউয়ের উপর তার চোখ ভ্রু ঝাপটানি দিয়ে ঝুপঝাপ ছোঁ মারে। কি মসৃণ, কি পেছল! রূপের ঢল সারা গতরে গড়ান দিয়ে শেষে কোমরে এসে ভাঁজ খেয়ে চিকচিক করছে। মাথার ভেতরে সেই কবেকার দেখা এক হঠাৎ জাগা পদ্মার চর ভেসে ওঠে। সেখানে নিরুদ্বিগ্ন অপার জ্যোৎস্নায় নরম ভিজে মাটির গায়ে ছিলবিল ছিলবিল করে তরপায় রাশি রাশি চকচকে সরপুটি। নরম বলে নরম, পায়ের পাতার নিচে দেবে যায় মাটি। দয়া সরে যেতেই উঠোনটা দপ করে নিভে যায়। গধূলি লগ্নের আচ্ছন্নতায় চতুর্দিকের দৃশ্যপট এমনিতেই নিষ্প্রভ হয়েছিল এতক্ষণ, ক্রমশ ঝাপসা হয়ে আসে এখন। ধাইদার বাঙ্গি খান যেমন, ইস ভাইটা পড়তাছে আক্কারে। গনি মিয়ার মাথার ভিতরে তুলকালাম কাণ্ড শুরু হয়। আলোক মালাউনের বাচ্চা, ভৈরবের পোলা ভৈরব, হ্যাঁ রে, আজ আমি আস্থা থুইছি। ভৈরব আসে না, ভেতর থেকে শোনা যায় হৈরবের গলা, প্যাটের ফাঁপ আমারে খাইলো বাবু। শেষে পা টেনে টেনে সামনে এসে দাঁড়ায়। অক্ষরে কুইয়া গন্ধ। বাবু, পায়ের নখ পয়সা উঠতাছে, অনেক কত কিছু হইব, ট্যাকার কি করলা? প্রথমে অকারণে নাক ঝাড়ে, তারপর গরুর মতো বড় বড় চোখে তাকায় হৈরব। রোগে রোগে আর বয়সের ভারে দেহের কাঠ বেরিয়ে পড়েছে মানুষটার। গনি মিয়ার গুঁতুনে চোখেও এই নির্জলা সত্যটুকু বিশ্রীভাবে দাঁত বের করে থাকে। হাত জোর করে হৈরব বলে, আমাদের সময় দেন বাবু। ঘরে জোয়ান পোলা, খেদায় দাও হারে, আকামের হাড্ডি। হ্যাঁ কি কর্তারে, কাম কাজ আসেনি বাবু দেশে, পূজা পার্বণ সব উঠা যাইতাছে, দেখতেছেন তো বাকি। ঢাকি গো জীবন কেমনে বাসে। দয়া এসে দাঁড়ায়, ঝিরঝির করে অদ্ভুতভাবে হাসে আর আঙুল মটকায়। জুলজুলে চোখে তাকায় গনি মিয়া। দয়ার তেল জবজবে ভোমা খোঁপা
মাথার গুঁতোয় ভেঙে দিতে ইচ্ছে করে। বইনের জীবনটাও মাটি কইরা দিলা। ঈশ্বরের ইচ্ছা আমারে তো দেখতাছেন ওই। একগাল তোষামুদে হাসি ছড়িয়ে গনি মিয়া বলে, যাও না গো, একটু তামাক সাইজা খাওয়াইবা না? দয়া চলে গেলে চাপা স্বরে সে বলে, বেরোজার লগে হ্যারে তুমি বিয়া দাও, আমাগো হাতের পোলা। ভৈরব বলে, হ্যানি বিয়ায় বইব? তোমরা দিবা কত আমি করাইয়া দেই। বেরোজার নি বউ রইছিল, ভাইগা গেছিল গা বয়রা গাদির সীতানাথ পশারির লগে। যেমন হুনতাসি ফিরা আইছে। স্বভাব চরিত্রী ঠিক আছিল না হ্যার, বুঝলা না? বেরজা হ্যারে ঘরে উঠবার দেয় নাই, অহনে মোজামি খলিফারে রাইন্দা খাওয়াইতেছে। পরে গনিমিয়া অন্তরঙ্গ সুরে বললে, বেরোজার মতো পোলা হয় না, হ্যাঁ কি তালিবালি করব, আমরা রইছি না। বিয়ায় হ্যাঁ বইব না বাবু। ভৈরবের গলার ভিতর ঘর ঘর করে। বাকি রাখি নাই বুঝান, হে চলে হ্যার নিজের বুঝলিয়া। এক ফাঁকে গনিমিয়ার হাতে হুঁকা ধরিয়ে দেয় দয়া। তারপর গোঁজ হয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শোনে। গ্যাট হয়ে বসে ঝাড়া 1 ঘন্টার চেয়েও বেশি মুখে কথার তুবড়ি ছোটায় গনিমিয়া। বছর বছর ইন্ডিয়ায় বেড়ানোর শখ পুরোদস্তুর মিঠে গেছে। এখন তার হাত টান। অকাল বৃষ্টিতে ভুষ্টি নাশ হয়ে গেছে আলুর। অল্প বিস্তর যাওবা কিছু তুলতে পেরেছিল ঘরে, তারও দফা রফা করে দিয়েছে ইঁদুর। পাট বুনেছে ঠিকই, কিন্তু অবস্থাগতিক সুবিধের নয় বিশেষ। আকাশের অবস্থা দেখে মনে হয় না 2-4 দিনের মধ্যে 1 আধ পশলা বৃষ্টি নামবে। রাশি রাশি সমস্যার কথা চারপাশ থেকে এনে স্তূপাকার করে গনিমিয়া এইভাবে। দয়া বলে, অহনে বুঝা দেখেন দাদার অবস্থা খান তাই হইলে কেমন। অনেক আগেই ভাঁজ ভেঙে গিয়েছিল গনিমিয়ার। দয়া সামনে এসে দাঁড়ালে কোনোদিনই সে ভৈরবকে এঁটে উঠতে পারে না। কোথায় একটু বাঁধে, কথার ধার ভোঁতা মেরে যায়। দয়া যদি তাকে একটু সুনজরে দেখে, আরো অনেক কিছুই সে নতুন ভাবে বিবেচনা করে দেখতে রাজি। আরো 2 কাঠি ভালো মানুষই দেখানো তখন তার পক্ষে নিছক দেবার মতো একটা সহজ ব্যাপার হয়ে যায়। মুশকিল তার পক্ষে এই যে দয়াকে কখনোই সে ঠিক মতো বুঝে উঠতে পারে না। অবশ্য মেয়ে মানুষের ব্যাপারে ছাই ফাই করে সবকিছু বুঝতে যাওয়ার মতো তুমুল আগ্রহ তার নেই। সে জানে বুঝতে গেলেই শেষ পর্যন্ত সে আর সেই আগের মেয়ে মানুষটি থাকবে না, হয়ে দাঁড়াবে কাঁধের বোঝা। এককালে মোটামুটি ভাবগতিক সম্পর্কে একটা ধারণা করে নেওয়া চাই, এ না হলে পা বাড়াবার অনেক লেঠা, কেবল এইটুকুই। সে তো সবকিছুই বুঝে ফেলেছিল দেবকীর, একেবারে আগা পাঁচতলা। ফলে জলবোড়ার মতো হাতে পায়ে জড়িয়ে গিয়েছিল দেবকী। বেরোজাকে সে লাথি মেরে ফেলে দিত বিছানা থেকে। তবু অনেক সহজ ছিল দেবকীর ব্যাপারটা। সহজ ছিল বলেই নিছক কাটাকুটি খেলার দাগ মুছে দেবার মতো করে সামলে দিতে পেরেছিল সবকিছু। দয়া গড়া ভিন্ন ধাতুতে, এটুকু বুঝবার মতো বুদ্ধি তার ঘটে আছে। এই মানুষটিকে ট্যাপ খাওয়ানো হাতে হুঁকো ধরার মতো কোনো ব্যাপার নয়। হয়তো এতদিন পরে সত্যি সত্যি সে জাত খেলুড়ের পাল্লায় পড়েছে। গনিমিয়ার মন মেজাজ খাট্টা হয়ে যায়। কই কি বিষয় সম্পত্তি বেচ চালাও? ভৈরব বলে, রইছে তো যেমন এই ভিটি বাড়িটুকুন আর 1.5 কানি জমি, লাগলে টাকা লাও। ঘর বাড়ি বেচা দাঁড়ামো কই বাবু, আমাগো কি আর জাউনের কোনো জায়গা আছে? যাইতে লাবো কেন, যতদিন ইচ্ছা থাকবা। ভৈরব মাথা নাড়ে, বলে, না বাবু, বাপ দাদার মাটি মনে লইলেও পাপ। গনিমিয়া তেড়ে উঠে বলে, হইল, অহনে আমার টাকার কি করবা কও? সুজানগরের নাম কীর্তনটা হয়ালোক। ভৈরব চোরের মতো তার দিকে পিটপিট করে তাকিয়ে বলে, যতটা পারি মিটাইয়া দিমু। এই সময় ভৈরব এসে দাঁড়ায় উঠোনে। দাঁড়িয়ে মরমরে বাঁশপাতার মতন একটা গামছা দিয়ে ডোলে ডোলে গায়ের ঘাম মোছে। এতক্ষণে অবেলার নেশা গনিমিয়ার ভেতরে গেঁজে ওঠে। তিরিক্ষে মেজাজে সে বলে, এই খাসিটারে খেদায়া দাও, ঘরে এমন জোয়ান পোলা থাইক্কাও ফায়দাটা হইতাছে কি? আধার ঘনিয়ে এসেছিল অনেক আগেই। স্পষ্ট মুখ দেখা যায় না ভৈরবের, খুঁটি গাড়া হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে কেবল। গনিমিয়ার মেজাজ এখন ঘন ঘন ফের বদলায়। ভৈরবের উদ্দেশ্যে বলে, ঢাকে বাড়ি দিবার পারিবে নে? ভৈরব বলে, বুঝি না। বুঝন লাগেনি রে বোধাই,
প্রবল উৎসাহে দোল খেয়ে হৈরব বলে, বাবু বাজনা শুনবো, বাজায়া শুনা। গনি মিয়া উঠে দাঁড়াতেই হৈরব ব্যাকুল হইয়া উঠে বলল, উঠতাছেন যেমন? গরম খান কি, শৈল জ্বলতাছে, দেহি মাঠের মধ্যে গিয়া বহা যায় কিনা। শক্ত মুখে গড়গড় করে মাঠের দিকে নেমে যায় গনি মিয়া। এইটুকু বলেই কিছু না বুঝে হৈরব ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আমার এনি হে কামলা ঠাউরাইছে। ভৈরব আহত গলায় বলে, আমাগর কোনো ইজ্জত নাই? ই রে কিনা ইজ্জত খান, আইছে একখানি ইজ্জতের ব্যাপারী। কথা না বাড়াইয়া ঢাক লয়া চুট। দয়া হাসতে হাসতে বলে, ডাক্তাররে খুশি করন চাই, নইলে কইতাম দাদায় নতুন কইরা আবার খাতার ভিতর গিয়া আন্দাইব। হাসতে হাসতে পেটে খিল লাগে দয়ার। গনি মিয়া বলে, গলা কান ভিজায় লইবি নাকি রে ভৈরব? ভৈরব মাথা নাড়ে, ভালো জিনিস, অভ্যাস নাই। আরে ওইসব লাগেনি রে বোধাই, চালাইলেই চলে, তগদিয়া কিছু হইব না, দুনিয়ায় চিনলি না অন্তরি। আপনারাই চিনেন, চিনতে তো হইবই, না চিনলে চলবো। একটু একটু করে জ্যোৎস্না ফুটছে, শার্ট খুলে গায়ে ফুরফুরে হাওয়া লাগায় গনি মিয়া। কলুবাড়ির পুকুরের একটা পাড়ে রীতিমতো জঙ্গল, সেখানে বয়রা মাসের ঝাড়ে শিরশির করে হাওয়া। তা বেশ, এইভাবেই যেন বাকি জীবনটা কেটে যায়। চোখ বন্ধ করে মনে মনে নিজের ইচ্ছে মতো কিছু দৃশ্য দেখে নেয় গনি মিয়া। মেরে কেটে এইভাবেই নিজের ভালোটুকুর আনন্দটুকুর যোগানদারি করে যেতে হবে জীবনভর। তা না হলে কে কাকে দেয়, কে কাকে সাধে, কার এত মাথা ব্যথা। ভাগ্যিস থলের ভিতর পুড়ে অর্ধেক বোতলখানা সে এনেছিল। তরতরে হাওয়ায় সারা দেহ এখন একটা নৌকোর মতো যেদিকে ইচ্ছে ভেসে যেতে চায়। তা বেশ, আরো একটু ঝুল কাটাকাটি খেলুক দয়া। বড় মজার এ খেলা। সামনে কোনো একটা লোভ না থাকলে তার নিজেরই আজকাল রোজগারে মন বসে না। মনে হয় কি হবে এত সব করে, সব পণ্ডশ্রম, বেকার। জগতে এমন কিছু মেয়ে মানুষ আছে বলেই ফুটফুটে জ্যোৎস্না সাবানের ফেনার মতো সারা গায়ে মেখে মাঠঘাটে ধপধপে হয়ে বসে থাকতে ইচ্ছে করে। ভৈরব বলে, আরো বাজামু? বাজা, তোর ইচ্ছা মতো চালায়া যা, আমার আর কি জিজ্ঞাসো, দেখছো না খুন হয়ে রইছি। মাঠঘাট চড়বড় করে বাজতে থাকে। হাওয়ার গায়ে এতক্ষণ যে ভ্যাপসা গরমের ঝাঁজ লেগেছিল, ধীরে ধীরে তা উবে যায়। ইচ্ছামতির বুকে যেন বা এইমাত্র তার আঁচল ভিজিয়ে নিয়েছে। কি মনোরম, দেহমন জুড়িয়ে যায় গনি মিয়ার। ভৈরব আর চোখে একবার দেখে নেয় গনি মিয়াকে। সবকিছু তার কাছে একটা দুঃস্বপ্নই মনে হয়। নাকে দড়ি দিয়ে এই লোকটি তাকে ইচ্ছে মতো নাচাচ্ছে, কেনা গোলাম সে, চারপাশে আগুনের বেড়। লোকটি কেবল নিজের আনন্দ চেনে। গা হাত পা টনটন করে ভৈরবের। শেষে অদ্ভুত এক আচ্ছন্নতা তার কাঁধে ভর করে। ঢাকের ছানির গায়ে ছিট আর কাঁচার তুমুল ছটফটানি অবিকল বুড়ো হৈরবের গলার স্বর নকল করে তাকে বলে, মনীষী আসিল না, বাজনা আসিল, পর্বত বাইজা উঠছে, মাটি বাইজা উঠছে, ধরিত্রী বাইজা উঠছে, বাইজা উঠছে আকাশ, বাইজা উঠছে মনুষ্য জন্ম, বাইজা উঠছে মনুষ্য ধর্ম, বাইজা উঠছে মানব জীবন, বাইজা উঠছে, বাইজা উঠছে। ভৈরব চিৎকার করে বলে, বাবু হুনতাছেন? তয় কি হুনতাছেন? সদবার কেউ নয়, বিধবার বন্ধু। 10 খুশি বাবু, 10 খুশি। ঢাকে কেমনে কথা কইতাছে হই না দেখেন। 10 খুশি 14 মাত্রা, মানব জীবন কথা কইতাছে বাবু। 10 খুশি বাবু, 14 মাত্রা, মনুষ্য ধর্ম বল তুলতাছে। আখি জলে টলমল টলমল, ধরাতল ধরাতল রসাতল, হা। ধূপধাপ করে নেচে ওঠে ভৈরব। পায়ের চাপে চাপড়া চাপড়া মাটি বসে যায়। ঢাকের গড়গড়ের শব্দে চিড় খাওয়া জ্যোৎস্না জোনাকির মতো মাঠময় ঝুরঝুর ঝরে পড়ে। একটু একটু করে ঘোমটা মোড়া লোকালয় পিছু হটে যায়, দূরে সরে যায়। সমগ্র বিশ্ব চরাচর এখন উপুর হয়ে পেতে দিয়েছে তার পিঠে। ভৈরবের পায়ের তলায় সমগ্র শোভা দিয়েছে তার তলপেট। ভৈরবের পায়ের তলায় বাবরি চুল কাঁপিয়ে, পেশি ফুলিয়ে, দুর্মুষের মতো লাফিয়ে লাফিয়ে সে সেই সব কাদা ছানা করে রুদ্ধশ্বাসে।
করছো কি? তোর মাথা বিগড়াইছে নি ভৈরব? চিল্লাস কেন? ভৈরবের চোখ থেকে আগুন ঠিকরে বের হয়। ফিরান দিয়া বহেন, 10 খুশি বাজাই দেহন কেমনে? মাইন্সের চামড়ার ছানিতে দেহেন কেমন বাজে? সরসে সে বাঁশের কাঁচা চালায়। প্রাণ ভয় ভীত হতচকিত গনি মিয়া ক্ষেতের ওপর গড়ান খেয়ে খেয়ে ততক্ষণে বেশ খানিকটা দূরে সরে গিয়েছে। তার কানের ভেতর তখন তুবড়ি বাঁশির চিৎকার। দানবীয় উল্লাসে মূর্তিমান ভৈরব তখনও কাচার মাথায় আগুনের ফুলকি ছোটাচ্ছে। গনি মিয়ার পিঠ নয়, পরিশ্রান্ত ভৈরব একসময় অবাক বিস্ময় দেখে এতক্ষণে সে তার নিজের ঢাকের গায়ে সর্বশক্তি দিয়ে আঘাতের পর আঘাত এনেছে। চামড়ার দেয়াল আর ছানি ফেঁসে গেছে, চুরচুর হয়ে ছিটকে পড়েছে টনটনে আমকাঠ। বেঘরে নিজের ঢাকটাকেই চুরমার করেছে এতক্ষণ। ল তোর কাঁচা ল। কলুবাড়ির বাঁশঝাড়ের দিকে সজোরে সেটাকে ছুঁড়ে দিয়ে ভৈরব বলে, ধর, সিট তরে ফিরাইয়া দিলাম। তারপর সে শুরু করে দৌড়। মাথার ভেতরের বিদ্যুৎ চমকে এক একবার ঝলসে ওঠে কয় কীর্তন গ্রাম, ঝলসে ওঠে ঋষি দাসের জাফরি কাটা মুখ আর বর্ষার ফলা মশালের আলো। ইচ্ছামতির পাড়ের মানুষগুলো এক একটা মাংসপিণ্ড মাত্র, আর কয় কীর্তনের মানুষজন পেয়েছে পদ্মার দুরন্ত স্বভাব। সে রীতিমতো রোমাঞ্চিত। এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে মাহমুদুল হকের ছোট গল্প ভৈরব ও ভৈরব। গল্প কেমন লাগলো জানাবার জন্য চলে আসুন মন্তব্যের বাক্সে। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কিছু শেয়ার, এসব আর বলতে। সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন চ্যানেলের নিয়মিত আপডেট। তাই ইতিমধ্যেই করে না ফেলে থাকলে সেটাও করেই ফেলুন নাকি। ভালো থাকুন, গল্পে, আড্ডায়, পড়ায়, শোনায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজ আসি।